নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা জানেন যে মানুষটিকে টিভির পর্দার সামনে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন তিনি হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, খোরাতন্ত্রবিদ, হস্তরেখাবিদ, অ্যাস্ট্রো এবং বাস্তু বিশেষজ্ঞ, রেইকি হিলার, টার্বো কার্ড রিডার, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব স্যারের সাথে পার করে এসেছি প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু আমরা শিখেছি জীবনে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে বিপদ আসলে সেই বিপদের সম্মুখীন সমরে লড়াই করতে হবে। আমরা কিন্তু কেউ জানি না আমাদের জীবনে বিপদ কখন আসবে, এবং যে মানুষটি জানে এবং যে মানুষটি বিপদ আসলে উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন একমাত্র রণজিৎ শাস্ত্রী আদি। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার জন্যই কিন্তু সমাধানের একটাই জায়গা, সেটা হচ্ছে রণজিৎ শাস্ত্রী আদি। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্যারকে অনেক অনেক স্বাগত জানিয়ে নেব। স্যার অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, ভীষণ একটা জানার ইচ্ছা, মানে লোকে যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে অনেকেই আছেন এখন তো ভীষণ কর্মব্যস্ত মানুষের লাইফ, প্রত্যেকেই চাইছেন একটা সুন্দর লাইফ লিড করতে। তাই সেই কারণে হাজবেন্ড বলুন কিংবা ওয়াইফ বলুন প্রত্যেকেই একটা কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, এবং কর্মের সঙ্গে যুক্ত থাকার ফলে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভীষণ অভাব দেখা দিচ্ছে। আর সেটা হচ্ছে বেসিক্যালি যখন তৃতীয় ব্যক্তি কিংবা বাইরের থেকে কোনো পার্সন হয়তো হাজবেন্ড সম্বন্ধে কোনো রকম মন্তব্য করলো কিংবা ওয়াইফ সম্বন্ধে কোনো রকম একটা মন্তব্য করলো, সেক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে কোনো মানুষের মন্তব্য, তাতে এই যে একটা সাংসারিক দূরত্ব, এটা যদি একটু দর্শকদের কাছে আপনি বলেন। খুব ইম্পর্টেন্ট একটা কথা তুলে ধরেছো। বিবাহ করে তো অনেক কিছু আলোচনা করে, মানুষের বিবাহ হচ্ছে না, আবার কারো সন্তান নিয়ে আলোচনা, কিন্তু একটা ছোট্ট জিনিস, এই জিনিসটা কিন্তু আমরা সবসময় স্কিপ করে যাই। একদম, যে বাইরে থেকে কিছু ক্ষেত্রে হয়, স্বামী স্ত্রীর মধ্যে দুজনের হয় না, দেখা যায় স্বামী পরের কথা বেশি শুনছে, সেই কথা শুনে সে স্ত্রীর ওপর কোনো কারণবশত একটা চাপ সৃষ্টি করছে বা স্ত্রীর উপর কিছু বার্ডেন তৈরি করছে, কিংবা দেখা যাচ্ছে স্ত্রী বাইরের বন্ধু বান্ধবের কথা, অফিস কলিগের কথা, তার নিজের বাপের বাড়ির কথা বা প্রতিবেশীর কথা অবধি বেশি শুনছে। সেইটা শুনে সে সংসারের মধ্যে একটা নতুন নিয়ম কানুন বা সংসারকে একটা নতুন পদ্ধতিতে চালানোর একটা ব্যবস্থা করছে, যাতে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা অশান্তির সৃষ্টি হয়। এই যে তৃতীয় ব্যক্তি মানে যে সবসময় প্রেম ভালোবাসা হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু যে তৃতীয় ব্যক্তির সঙ্গে পঞ্চমের সম্পর্ক নেই, এটা মাথায় রাখতে হবে আমার দর্শকদেরকে। কিন্তু যে তৃতীয়, আমি আমার স্টুডেন্টদেরকেও যেভাবে পড়াই, যেভাবে কনসেপ্টটাকে বোঝাই, সেই জিনিসটা প্রেম ভালোবাসার সম্পর্ক হচ্ছে কিন্তু পঞ্চম ভাবের জায়গা থেকে আছে। অর্থাৎ যে তৃতীয় ব্যক্তির সঙ্গে পঞ্চমের কোনো সম্পর্ক নেই সেটা কিন্তু প্রেম ভালোবাসা হচ্ছে না, অর্থাৎ কিন্তু তৃতীয় ব্যক্তি থেকে যাচ্ছে। তাহলে তৃতীয় ব্যক্তিটা কোথা থেকে আসছে সেটাকে আমাকে কিন্তু আগে দেখতে হবে, আমাদের সংযোগকারক স্থানটিকে আগে দেখতে হবে। লগ্ন থেকে তৃতীয় ভাব হচ্ছে আমাদের যোগাযোগের ভাব। এই যোগাযোগ ভাবের সঙ্গে দেখতে হবে চতুর্থ ভাবের কোনো কানেকশন আছে কিনা। চতুর্থ ভাব হচ্ছে আমার গৃহভাব, তার সঙ্গে তৃতীয়, চতুর্থের দ্বাদশ হচ্ছে তৃতীয়, সেই তৃতীয়র সঙ্গে চতুর্থের কানেকশন, এবং সেই কানেকশনটা থাকবে হচ্ছে হরোস্কোপের ঠিক সেভেন্থের সঙ্গে কানেক্টেড। তৃতীয়, চতুর্থ, সপ্তম যদি কানেকশন কোথাও থাকে তাহলে দেখা যাবে পার্টিকুলার কোনো জাতক বা জাতিকা, জাতক হলে তার ক্ষেত্রে স্ত্রী আর জাতিকা হলে তার ক্ষেত্রে হবে স্বামী। সেই স্বামী পরের কথায় বেশি প্রলোভিত হবে, পরের কথা বেশি শুনবে, পরের কথায় বেশি নিজের গুরুত্ব দেবে। অর্থাৎ সংসারে স্ত্রীর কথা শুনবে না, লোকের কথা শুনলো, মোটা কিছু টাকা নিয়ে গিয়ে কোথাও একটা ইনভেস্টমেন্ট করলো, এরপর দেখা যাচ্ছে সেই টাকাটা সে ঝাড় খেয়ে গেল। সেই ঝাড় খাওয়া টাকার জন্য সে কি করছে, ঘরে এসে অশান্তি করছে। তেজটা কোথায় পড়ছে, স্ত্রীর ঘাড়ে গিয়ে পড়ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম ভুল স্ত্রী করছে। জ্যোতিষ শাস্ত্র মতে নারী পুরুষের জ্যোতিষীকে আগে একটা আলাদাভাবে দেখা হতো, বামা কোষ্ঠী হিসেবে নারী কোষ্ঠীকে তোলা হতো, কিন্তু এখন যেহেতু নারী পুরুষ দুজনেই সমানভাবে কর্মাধিকারী, কর্মের অধিকার সমানভাবে রয়েছে, দুজনেই সমান পরিশ্রম করছে, দুজনেই সমানভাবে সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে, সুতরাং সেক্ষেত্রে অন্তত আগে যেটাও একদম 100% ডিফারেন্স ভাবে দেখা হতো, এখন 100-এর মধ্যে সেই ডিফারেন্সটা পুরো কেটে গিয়ে 25% রিমেনিং আছে, 70% প্রায় এক। 25% যে রিমেনিংটা আছে সেটা হচ্ছে গ্রহগত রিমেনিং। যেমন পুরুষের সংসার জীবন টিকিয়ে রাখার পেছনে শুক্র আর মঙ্গলের খুব প্রভাব প্রয়োজন, তেমনি স্ত্রীর সংসার জীবনকে টিকিয়ে রাখার জন্য বৃহস্পতি আর শুক্রের প্রয়োজন।
তার সাথে চন্দ্রটার প্রয়োজন, এটা বলে থাকি, গ্রহগত কিছু প্রভাব। তো সেই রকম ভাবেই দেখা যাচ্ছে যে তৃতীয় চতুর্থ সপ্তম যদি কোনো কারণবশত এক জায়গায় কানেক্টেড হয়ে যায়, তাহলে সেই কানেকশনের জন্য কিন্তু বাইরে থেকে কিছু প্রলোভন দ্বারা সংসারে অশান্তি হবে। এই তৃতীয় চতুর্থের মধ্যে যদি পঞ্চম ঢুকে আসলো, পঞ্চম হচ্ছে আমাদের চতুর্থের ব্যাপ্তি স্থান, চতুর্থের দ্বিতীয়। পঞ্চম হচ্ছে আমাদের মনের কথার বহিঃপ্রকাশ, পঞ্চম হচ্ছে আমাদের হৃদয়কে ইন্ডিকেশন দেয়, অর্থাৎ তাহলে হৃদয়ের ভাষা ঢুকে আসছে, মানে একটা সফট কর্নার তৈরি হচ্ছে। এই সফট কর্নারটা তার রবি এবং এই জাতক বা জাতিকার চন্দ্র যদি জন্মছকে আবার একে অপরের সপ্তম অবস্থান করলো, তাহলে সফট কর্নারটা একটু বেশি সফট হয়ে যাবে। এটা ভালোবাসা যার সঙ্গে চাইলে তার সঙ্গে ভালোবাসা হওয়া সম্ভব নয়। ছেলেটিকে হয়তো ভালো লাগে মেয়েটার, বা ছেলেটার মেয়েটিকে ভালো লাগে, কিন্তু মেয়েটি ছেলেটিকে পাত্তাই দিচ্ছে না। কি করে একটি সম্পর্ক গড়ে ওঠে সেটাকে নিয়ে খুব রিসার্চের ব্যাপার। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি একজনের রবির সঙ্গে একজনের চন্দ্র সমসপ্তম হতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, অথবা লগ্ন সমসপ্তম হতে হবে, অথবা রাশির মধ্যে দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক বাদ দিয়ে, দ্বিতীয় দ্বাদশ বাদ দিয়ে যেগুলো শুভ সম্পর্ক, অর্থাৎ পঞ্চম নবম, হ্যাঁ একটু ফোনে থাকুন, যে আছে একটু ফোনে থাকুন, পঞ্চম নবম, তার সাথে সাথে তৃতীয় একাদশ, এরকম কিছু সম্পর্ক হতে হবে, হলে একটা বন্ডিং তৈরি হবে, সেক্ষেত্রে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। একদম স্যার, আমরা আসলে আসবো। একজন প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন কে বলছেন? হ্যাঁ আমি সৌমি বিষয়ে একটু জানতে চাই, আমার মেয়ের বিষয়ে। আচ্ছা, মেয়ের নাম বলবেন? সৌমি ঘোষ। আচ্ছা, সৌমির জন্ম তারিখ? 23 মার্চ 2002। 23 মার্চ 2002। হ্যাঁ। আচ্ছা, সকাল 7:15। সকাল 7:15। জন্মস্থান? হুগলি জেলায়, মগরা। হুগলি। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। একটাই প্রশ্ন, কবে চাকরি হবে, চাকরি আর পড়াশোনা কি পিএইচডি করতে পারবে? এই দুটো প্রশ্ন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেখি সৌমির জন্ম বার ছিল শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানেন তো মেষ লগ্ন মিথুন রাশি, ঠিক? মেষ লগ্ন মিথুন রাশি। এবার আপনার প্রশ্ন হচ্ছে কেরিয়ার গ্রাফ, ইনডাইরেক্টলি কেরিয়ার। দেখুন একটা জিনিস দেখবেন, লগ্নপতি লগ্নের মধ্যে রয়েছে, মেষ লগ্নে কিন্তু মঙ্গল, এবং লগ্নের দ্বিতীয় রয়েছে কোথায়? রাহু আর শনি, এই যে দ্বিতীয় ভাব। আবার লগ্নের দ্বাদশে রয়েছে রবি আর শুক্র। এই যে রবি দ্বাদশে শুক্র যুক্ত হয়ে রয়েছে না, এটা সর্বনেশ জিনিস। রবি শুক্রকে আমরা একত্রে দারিদ্র যোগ বলি। এবার মেয়ে দারিদ্র কি দারিদ্র না, এখানে এখন বিচার্য নয়, এখানে বিচার্য হচ্ছে চাকরি করবে কিনা, ঠিক তো? তাহলে ওকে যদি দরিদ্র গ্রহ মতে ওকে যদি থাকতে হয়, তাহলে চাকরির জায়গায় একটা বাধা আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? দরিদ্র মতে যদি গ্রহ মতে ওকে দরিদ্র থাকতে হয়, তাহলে ওকে গ্রহ কিন্তু চাকরির জায়গায় একটা বাধা তৈরি করবে, যেখানে ওর কেরিয়ারকে উঠতে দেবে না। তাই বলে তো গ্রহ যদি আমি বলি এটা দরিদ্র দোষ, তাহলে আমরা কি বলবো? লজিকটা সেই হিসেবে দাঁড়ায় তো একদম প্রপারলি, ঠিক? তাহলে দ্বাদশস্থ রবি শুক্র যদি থাকে, রবি হচ্ছে আমাদের ইমেজের কারক গ্রহ, লগ্নপতি ওর মঙ্গল লগ্নের মধ্যে রয়েছে। একে তো লগ্নে মঙ্গল থাকা মাঙ্গলিক দোষ, মানে মেয়ের ভৌম দোষ পড়বে, তার সঙ্গে দ্বাদশের রবি, যশ শনি এবং রবি শুক্র, এই তিনটে কানেকশন এমন বিশ্রীভাবে হয়ে রয়েছে, যার জন্য কর্ম বা কেরিয়ার তৈরির পথে কিন্তু অবাঞ্ছিত বাধা পাবে। ও চেষ্টা করে যায়, চেষ্টার তুলনায় ওর ফলটা খুব কম হয়, অন্তত পক্ষে 25 থেকে 30% ফল কম হয়। এটা প্র্যাকটিক্যাল লাইফে কেরিয়ারের রেজাল্টের ক্ষেত্রে ও পেরে এসছে। হয়তো এরকম দেখা যাবে যেটাখানে ও 90 পাওয়ার কথা সেখানে 80 পেয়ে গেছে, ভালো জায়গায়, কিন্তু রেজাল্ট সঠিকভাবে করে উঠতে পারেনি। চাকরিটা কবে হবে সেটা একটু। চাকরি এই যোগ থাকলে চাকরি হওয়া খুব দুষ্কর হয়ে যায়, এটাই আপনাকে আমি বোঝাচ্ছিলাম। দ্বাদশস্থ রবি, চাকরি থাকা খুব দুষ্কর হয়ে যায়, এটা কাটাতেই হবে। কারণ দেখুন দ্বিতীয় শনি রাহু, বাপরে বাপ সর্বনাশ। যখন শনি রাহু আমাদের মোশন অফ ট্রানজিটে কানেক্টিং হয়েছিল, তখন বেশ কিছু লোকের চাকরি গেছিল। একটু মাস 6-7 আগের একটা কানেকশন দেখবেন, মার্চ মাসের একটা কানেকশন দেখে নেবেন। বাড়িতে যদি এমনি আপনারা ফোনের মধ্যে হরোস্কোপ মানে ট্যালি করতে জানেন, একটু চেক করে নেবেন। সেই সময় শনি আর রাহু একসাথে কানেক্টিং ছিল। শনি ছিল সেই সময় কুম্ভ রাশির ঘরে, রাহু ঢুকেছিল কুম্ভ রাশির ঘরে, একসাথে প্রচুর মানুষের কিছু কারণবশত চাকরি গেছিল।
শনি রাহু চাকরি ধ্বংস দেয়, দ্বিতীয় শনি রাহু, দ্বিতীয় ভাবের হানি। তৃতীয় বৃহস্পতি চন্দ্র, মনের দিকে ভালো হলে কি হবে, ভালো সৎ পথে থাকবো, ভালোভাবে চলবো, ভেবে কি লাভ, সেখানে তো ওকে শনি রাহু ধ্বংস করছে, এদিকে রবি শুক্র, অর্থাৎ দুদিকে দুটো মাঝে ওর লগ্ন পড়েছে, মঙ্গল তার প্রভাবই দিতে পারবে না। এই দোষটাকে যদি না কাটান, চাকরি হওয়া সম্ভব নয়, মেয়ের ক্যারিয়ার গ্রাফ দাঁড়াবে না। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে খুব পারেন। টাফ। বরাবর পরাশরী হরা, বৃহৎ জাতক, ফলদীপিকা, চমৎকার চিন্তামণি সব গ্রন্থতেই বলা আছে, এগুলো সব আদি জ্যোতিষ গ্রন্থ, সমস্ত গ্রন্থতেই বলা আছে লগ্ন যদি কোনো কারণবশত পাপ গ্রহ দ্বারা ক্লিষ্ট হলো, তাহলে লগ্নস্থ কেন্দ্রিক সব ফল বিফলে যাবে। লগ্ন থেকে আমরা পাই পাওয়ার, লগ্ন হচ্ছে আমি নিজে, লগ্ন হচ্ছে তুমি নিজে। লগ্ন যদি কোনো কারণবশত শেষ হয়ে গেল, ক্লিষ্ট হয়ে গেল পাপ গ্রহ, একদিন লগ্নের দ্বাদশে রবি, আবার লগ্নের পরে রাহু শনি, মাঝখানে লগ্ন, লগ্ন ক্লিষ্ট যোগ বলা হয়। এই লগ্ন ক্লিষ্ট হয়ে গেলে তাহলে লগ্ন থেকে শুভ ফল, লগ্ন আমাদের ইন্ডিকেশন করে যে কোনো ধরনের শুভ, চাকরি, পড়াশোনা, বিবাহ, সন্তান, সন্তানের ভাগ্য লগ্নই নির্ভর করবে। পূর্ব জন্মের পাপ করেছেন না পুণ্য করেছেন, এই জন্মটা আপনাকে গ্রহণ করতে হয়েছে কিন্তু পূর্ব জন্মকৃত ফল ভোগ করার জন্য। অর্থাৎ এই জন্মের যে ভাব, সেই ভাবটা হচ্ছে প্রথম ভাব লগ্ন। লগ্ন আমাদেরকে জাস্টিফাই করায় সবকিছু, সেই লগ্ন কিন্তু আপনাকে ড্যামেজ করে দিচ্ছে পাপ গ্রহ ক্লিষ্ট দ্বারা। তাহলে আমি শুভ ফল কি করে প্রত্যাশা করতে পারি? কোনো বিষয়ে আমি শুভ ফল প্রত্যাশা করতে পারি না। পরিশ্রম করে যাবে, মুখ থুবড়ে পড়বে, লাস্ট মোমেন্টে যাবে, গিয়ে কেটে যাবে। লগ্ন প্রতিবন্ধক হলে তাকে গ্রহ নাচাবে। একদম স্যার, আলোচনা কিছু করার নেই, এটা প্রতিকার সঠিক নিয়মে করতে হবে, সঠিক নিয়মে প্রতিকার না করলে এটা সমাধান হবে না। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছি। আমার মেয়ের ব্যাপারে একটু জানবো। আসলে আমার দিদি গিয়েছিল হাতিবাগান চেম্বারে দাদার কাছে, তো খুব উপকৃত হয়েছে, তাই জন্য আমি একটু দাদার সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্বীকার করার জন্য খুব ভালো লাগলো। সময় চলছে স্যার আমাদের জীবনে, যেখানে কিন্তু না পাওয়াটাই মানুষের মধ্যে বেশি, আর সেই জায়গায় এসে আপনি রণজিৎ শাস্ত্রী আদির কাছ থেকে যে উপকার পেয়েছেন, এটা কিন্তু শুনে আমাদেরও ভীষণ ভালো লাগছে যে আপনারা মানে আমরা পেরেছি আপনাদের মণিকোঠায় এমন একজন মানুষকে বসাতে, যিনি সত্যিই পারেন আপনার জীবনের সমস্যার সমাধান করতে। দিদির ছেলের জন্য গিয়েছিল আর কি, সবাই ভালো আছে তো? তারা কিসের জন্য এসেছিল মোটামুটি একটু বলতে পারবে? আমার একটু সমস্যা ছিল, ছেলেদের ক্যারিয়ার নিয়ে একটু সমস্যা ছিল, তো এখন ঠিক আছে, চাকরি বাকরি করছে। বাহ 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 বাহ, খুব ভালো থাকুক বাবা, মায়ের ইচ্ছা গুরুর আশীর্বাদে তারা ভালো আছে, আমি খুব খুশি। বলো তুমি কার জন্য জানতে চাইছো? একটু দাদা মেয়ের বিষয়ে একটু। মেয়ের নাম বলো। মেয়ের নামটা বলবেন? হ্যাঁ, মেয়ের নাম সৃঞ্জয় ঘোষ। আচ্ছা, সৃঞ্জয় জন্ম তারিখ? হ্যাঁ, 28 জানুয়ারি 2003। 28 জানুয়ারি 2003। জন্ম সময় বলবেন? হ্যাঁ, জন্ম সময় সৃঞ্জয়? হ্যাঁ, জন্মের সময় সকাল 9:20। 9:20। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। এবার বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, মেয়ের একটু ক্যারিয়ারটা এখন কেমন, একটু বিবাহিত জীবনটা যদি বলতেন। মেয়ের ক্যারিয়ার, বিবাহিত জীবন। বিবাহিত জীবন, আচ্ছা বলে দিচ্ছি। আপনি আমার অনুষ্ঠান নিশ্চয়ই দেখছেন শুরু থেকে। সৃঞ্জয়ের জন্মবার ছিল মঙ্গলবার, তাই তো? বৃশ্চিক রাশি, মীন লগ্ন, নিশ্চয়ই জানেন। জ্যেষ্ঠা নক্ষত্র, হ্যাঁ জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের দশায় জন্ম এবং দেবাড়িগণ। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে, জাতিকাদের ক্ষেত্রে বলি, দেবাড়িগণ অনেক সমস্যা হয়। সমস্যাটা আমি যদি সুযোগ পাই আমি বুঝিয়ে দিচ্ছি। জন্মকালীন রবি, এই জন্মকালীন শুক্র আর বৃহস্পতি, দুটো গ্রহ বক্রী। এই বৃহস্পতি আর শনি এই যে বক্রী, এই দেখুন জন্ম তৃতীয়, এইটাই আমার বলা। তৃতীয় ভাব দিয়ে যে অনুষ্ঠান শুরু করছেন, তৃতীয় হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশনের কারক গ্রহ বলি আমরা তৃতীয়। এবার তৃতীয় ভাবে হচ্ছে এই শনি রাহু একইভাবে বসে। একটু আগে মেয়েটিকে কিন্তু আমি ব্যাখ্যা করেছি, শনি রাহু কেরিয়ারের পথে বাধা, সে তৃতীয় ভাবে বসে রয়েছে। কিন্তু শনি রাহু থাকলে কিন্তু এই শনি রাহুর জন্য বাইরের সংযোগ খুব খারাপ হবে মেয়ের, খুব সাবধানে রাখতে হবে কিন্তু প্রথম। দ্বিতীয় কথা, পঞ্চম ভাবে বৃহস্পতি খুব ভালো, অসাধারণ, কিন্তু বিবাহ স্থান হচ্ছে কোথায়? সপ্তম থেকে দেখি সপ্তমপতি কোথায় রয়েছে। সপ্তমপতি বুধ কোথায় বসে রয়েছে? বুধ বসে রয়েছে দশমে। বিবাহ বুধ দশমে বসে থাকলেও এখান থেকে দেখা যাচ্ছে শনি 1 2 3 4 5 6 7, হ্যাঁ, এবং বৃহস্পতিও ঠিক আছে, শুভ গ্রহের দৃষ্টিতে দশম। দেখুন বিবাহিত জীবন মেয়ের খুব খারাপ যাবে না, খুব খারাপ যাবে না। কিছু অশান্তি ছোটখাটো আসবে, মোশন অফ ট্রানজিট, কারণ চন্দ্রটা নিচস্থ তো,
মোশন অফ ট্রানজিটে চন্দ্র মঙ্গল আর শুক্র যুক্ত হয়ে রয়েছে। স্বামী মাঝে মাঝে মেয়েকে সন্দেহ করবে, অর্থাৎ আপনার জামাই মাঝে মাঝে মেয়েকে সন্দেহ করবে, ঠিক আছে। বিবাহিত জীবনে এই মঙ্গল শুক্র চন্দ্রের কানেকশনটাকে ঠিক করে নিতে হবে। বৃহস্পতি যেহেতু খুব ভালো জায়গায় রয়েছে, সেই জন্য শুভ গ্রহের প্রভাব রয়েছে, মেয়ে সর্বসাকুল্যে এগিয়ে যাবে। তো তৃতীয় যেহেতু শনি রাহু বসে আছে, মাঝে মাঝে বিভ্রান্তিকর একটা অবস্থা সৃষ্টি করবে। এগিয়েও এগোবো কি এগোবো না, কেরিয়ারটা তৈরি করতে গিয়ে মাঝে মাঝে বাধা যেটা পাবে, সেই বাধাটাকে কিন্তু অতিক্রম করতে গেলে এই শনি রাহুর কনজাংশনটাকে কিন্তু প্রতিকার করতে হবে। আমি আগেও একজনকে বললাম, আপনাকেও বলছি, যদি হরোস্কোপ দেখতে পারেন ফোনের মধ্যে কিংবা কিছু গুগলের মধ্যে, তো দেখে নেবেন মার্চের এন্ড টু এপ্রিলের দিকে, 2025 সালে মার্চের এন্ড টু এপ্রিলের দিকে হরোস্কোপটা দেখবেন। সেক্ষেত্রে রাহু ছিল কুম্ভ রাশিতে, শনিও ছিল কুম্ভ রাশিতে। এই কুম্ভ রাশিতে রাহু শনি যখন একত্রে থাকে না, এটা বিস্ফোরণ কিছু ঘটায়। এটা বিস্ফোরণ, মারাত্মক খারাপ দোষ, এটা খারাপ যোগ বলা যায় হরোস্কোপের মধ্যে। এই যোগে প্রচুর মানুষ কোনো কারণবশত কর্মহারা হয়েছিল। একটু জাস্টিফাই করে আপনি দেখে নেবেন, সেই সময় যোগটা এই জায়গায় ছিল। এই জন্মছকে রাহু শনি না সর্বনাশের জিনিস। মোটামুটি রাহু শনি থার্ড হাউসের কানেকশনের জন্য আপনার এই ক্যারিয়ারের জায়গাটা তুলতে গিয়ে মাঝে মাঝে বাধা হবে। বৃহস্পতি যেহেতু পঞ্চম ভাবে আছে, পড়াশোনা ভালো করবে, কিন্তু এই রাহু শনি কখন কি করবে সেটাই খুব দুষ্কর। একটু প্রতিকার করে নিন এই রাহু শনি সঠিক নিয়মে থার্ড হাউসের, ঠিক আছে। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনারা ইতিমধ্যেই দেখছেন যেসব মানুষগুলো সত্যি সত্যি স্যারের থেকে প্রতিকার পেয়েছেন, তারা কিন্তু অত্যন্ত আনন্দিত, এবং আমরাও আনন্দিত যে তাদের একটা সঠিক মানুষকে পৌঁছে দিতে পেরেছি তাদের মণিকোঠায়। কিন্তু এখনো যারা সমস্যার মধ্যে রয়েছেন, কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9874110320 নাম্বারে। এছাড়া 8276853043 নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য কিন্তু স্যার সদা সর্বদা আপনাদের জন্য প্রস্তুত রয়েছেন। এছাড়া স্যারের যে সকল জায়গায় চেম্বারগুলো রয়েছে সেটা হচ্ছে কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ি, মেদিনীপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং ত্রিপুরাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় স্যারের চেম্বার রয়েছেন। আপনারা নিজেদের পছন্দ মতন জায়গাগুলো বেছে নিন এবং নিজেদের জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে অবশ্যই সমাধানের জন্য কিন্তু স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন, অনেক মানুষই তো রয়েছেন যে এই সকল জায়গাগুলোর কাছাকাছি থাকেন না, দূর থেকে প্রোগ্রাম দেখছেন, তারা কিন্তু অবশ্যই অনলাইনেও, একদমই তাই, আপনাদের জন্য কিন্তু স্যার অনলাইনের ব্যবস্থা করেছেন। অনলাইনে কিন্তু অডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও কিন্তু আরো সুবর্ণ সুযোগ আপনাদের কাছে স্যার দিচ্ছেন, সেটা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে। একদমই তাই, স্পিড পোস্টে কিন্তু আপনারা আপনাদের সমস্যার সমাধান চট জলদি পেয়ে যাবেন। যে মানুষটা আপনাদের জন্য এত কিছু ভাবছে, তাহলে ভাবুন সেই মানুষটি কত গুণে গুণান্বিত এবং সমন্বিত। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনারা কিন্তু যেসব রাস্তায় যেসব পোস্টার বিজ্ঞাপনগুলো রয়েছে, একই নামে যেসব পোস্টার বিজ্ঞাপনগুলো যাচ্ছে, সেগুলোতে কিন্তু কখনোই বিভ্রান্ত হবেন না। তার কারণ হচ্ছে একই নামের কিন্তু বহু লোক থাকছে এবং তাদের কিন্তু দায় দায়িত্ব আমাদের নয়। তাই আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে স্যারের, অবশ্যই সেই বুকিং নাম্বার মিলিয়ে তবেই কিন্তু শ্রী রণজিৎ শাস্ত্রী আদির কাছে আপনারা আসুন এবং আপনাদের জীবনকে একটু সমৃদ্ধ করে তুলুন। স্যার, আমরা আলোচনায় আসবো, তার আগে কিন্তু একজন ফোনে রয়েছে। আচ্ছা, তাহলে ফোনটা ধরে নি, তারপর কিন্তু আলোচনাটা কমপ্লিট করব। হ্যাঁ, বলুন, ফোনে আছে। নমস্কার, আমি অসীম ঘোষ বলছি কলকাতা থেকে। হ্যাঁ বলুন অসীম বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন অসীম বাবু। হ্যাঁ, 2 জানুয়ারি 1998। 1998। জন্ম সময় বলবেন অসীম বাবু। 3:10 PM, দুপুরবেলা। দুপুর 3:10। আচ্ছা, জন্মস্থান? কলকাতায়। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমি আমার ক্যারিয়ার প্রফেশন রিলেটেড ব্যাপারে আর কি একটু জানতে। ক্যারিয়ার প্রফেশন, জন্মবার ছিল হচ্ছে শুক্রবার অসীম বাবু? জন্মবার শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। কুম্ভ রাশি, বৃষ লগ্ন। সমস্যা তো ভালোই ভাবে ভোগ করছেন, প্রচন্ড সমস্যা ভোগ করছেন। চন্দ্রটা কেতু যুক্ত হয়ে রয়েছে। কেরিয়ার আর প্রফেশন ব্যাপার, দেখুন প্রফেশন আর কেরিয়ার এই জায়গাটাই দিচ্ছে হচ্ছে কিন্তু দশম ভাব। আপনার দশম অধিপতি কোথায় বসে রয়েছে? দশম অধিপতি কিন্তু এই চন্দ্র কেতু কানেকশন, অর্থাৎ 7.5 ইফেক্টে আপনার কিন্তু কেরিয়ার বা প্রফেশনাল জায়গাটা কিন্তু একটু আটকে রয়েছে, খুব ডেভেলপমেন্ট পাচ্ছেন না। হঠাৎ করে নানান দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে কিছু বদনাম যোগ পাবেন। শুক্র, মঙ্গল, বৃহস্পতি 3টি গ্রহ কিন্তু আপনার সর্বনাশ করছে 7, 8, 9 নবম ভাবে। বোঝা গেল?
আমার সঙ্গে একটু কমিউনিকেট করুন, হ্যাঁ আর না এর মধ্যে উত্তর দেবেন, ঠিক আছে? চতুর্থে রাহু, মন মানসিক দিক কোনোভাবেই আপনার ভালো যায় না। তার সাথে রয়েছে কি শনি, শনির 7.5। চতুর্থে রাহু, রাহু চন্দ্রকে দেখছে, গ্রহণ দোষের পূর্ণ প্রভাব। যতই চেষ্টা করুন প্রফেশনাল জায়গা, কেরিয়ার কিছুতেই ডেভেলপমেন্ট করাতে পারছেন না, প্রচুর লড়াই করছেন। চতুর্থে রাহু তো প্রচুর লড়াই দেয়, প্রচুর স্ট্রাগল দেয়, কিন্তু ডেভেলপমেন্ট কিছুতেই আনতে পারছেন না, এটাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, মানে চেষ্টা করছি বেসরকারি চাকরির জন্য, কোনো জায়গায় ঢুকতে বা এন্ট্রি নিতে পারছি না। মানুষ খুব ভালো লাগলো, সরকারি সরকারি করে মাথা খারাপ করে আপনি তবু বলছেন বেসরকারি জায়গার জন্য আপনি চেষ্টা করছেন, সব জায়গাতেই চেষ্টা করছেন, হবে না। কেন হবে না সেটাকে বুঝতে হবে। শনি কোথায় বসে রয়েছে? শনি হচ্ছে আমাদের 10ম ভাবের কারকতা দেয় শনি, কর্মের কারক গ্রহ হচ্ছে শনি, কর্ম তার ফল দেয় হচ্ছে শনি। শনি বসে রয়েছে আপনার একাদশে, বাধক। তার সাথে কি হয়েছে? 10মের চন্দ্রকেতু, তার উপর শনির দৃষ্টি, 7.5। কেরিয়ার কি করে গঠন করবেন আপনি? প্রতিকার কি কোথাও করেছেন? আজ থেকে তো প্রবলেমটা পাচ্ছেন না, গত 5 বছর 5.5 বছরের অধিক হলে এই প্রবলেমটা পাচ্ছেন। কোনো প্রতিকার করিয়েছেন? হ্যাঁ আর না এর মধ্যে উত্তর দিন। প্রতিকার হিসেবে শুক্রের আর কি একটা স্টোন পড়েছি। কে দিয়েছে? মানে কেউ দিয়ে, কোনো অ্যাস্ট্রোলজার দিয়েছে না আপনি পছন্দ করে পড়েছেন? সাজেস্ট করেছিলেন তখন আর কি দেখানো হয়েছিল। তাতে তো কোনো উপকার পাবেন না, কারণ হচ্ছে 7, 8, 9 নবমপতি তো মঙ্গলের সঙ্গে কানেকশন, আপনার লগ্নপতির পাওয়ার দিচ্ছে। শরীর কি তখন খারাপ যাচ্ছিল কোনো কারণবশত? শরীর খুব পিছনে কিছু প্রবলেম থাকে, আর এখন 7.5-এর জন্য শরীরটা একটু বেশি খারাপ যাবে। কারণ কি? শুধুমাত্র শুভ গ্রহের প্রতিকার, পাপ গ্রহ এত জর্জরিত করে দিয়েছে, শুধু শুভ গ্রহ কি ফল দেবে আপনাকে? গুন্ডা যদি আপনাকে ঘিরে ধরে তাহলে আপনি শুধু ভদ্রভাবে বলছে ভাই আমাকে কিন্তু মেরো না ভাই, ভাই আমাকে কিন্তু মেরো না ভাই, তখন কি সে আপনার কথা শুনবে? সে তো আগেই আপনাকে মারবে। কিন্তু সেই মারকে প্রতিহত করতে গেলে আপনাকেও গুন্ডার মতন একটা ঘুষি দিতে হবে, এক মুহূর্তের জন্য আপনাকেও গুন্ডা হয়ে যেতে হবে, ঠিক তো? তাহলে আপনার ওই অবস্থা হয়েছে, গুন্ডা আপনাকে ঘিরে ধরেছে আর খালি বলছে ভাই আমাকে মেরো না ভাই, কালকে ইন্টারভিউ আছে, ভাই আমাকে মেরো না ভাই, কালকে আমাকে মামার বাড়ি যেতে হবে। করলে হবে না। পাপ গ্রহ যেখানে শুভ গ্রহকে বিনষ্ট করছে, সেখানে পাপ আর শুভ দুটোকে ব্যালেন্স করে প্রতিকার করতে হবে, শুধু শুভ গ্রহের প্রতিকার কিচ্ছু হয় না, আমি নিজে বললাম। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এরকম অনেক মানে প্রত্যেকেই তো ফোন করছেন, যারা হয়তো ফোনে পাচ্ছেন না তাদের কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই। স্যার কিন্তু রাত 10টা থেকে যদি আমি থাকি এক্ষেত্রে কিন্তু আবার বললাম, মানে বলছি ঠিক আছে, বেশিরভাগ ফোন ধরে নি, রাত্রি 10টা থেকে 11টার ভেতরে একটা টাইমিং করে ফোন যদি আমি ধরি তাহলে অবশ্যই আমি তাদের সঙ্গে কথা বলবো। স্যার আপনাদের ফোন ধরেন 10টা থেকে 10:30টার মধ্যে 8276853043 নম্বরে আপনারা অবশ্যই ফোন করতে পারেন। স্যার যদি থাকেন অবশ্যই আপনাদের কথা শুনবেন এবং সমস্যার সমাধানের কিন্তু চেষ্টা করবেন। তার জন্যই কিন্তু রণজিৎ শাস্ত্রী আদি আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানেই কিন্তু একমাত্র উজ্জ্বল নক্ষত্র যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, যে সকল মানুষের হয়তো নেই জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম সাল নেই, তারাও কি জীবনে উন্নতি করবে না? ঠিক তাই, তারাও তো উন্নতি করবে। তার জন্য কিন্তু স্যার অবশ্যই আছেন। তার জন্য স্যার কিন্তু প্রত্যেকে হোরাতন্ত্র এবং বিটিআর রুলিং প্ল্যানেটের মাধ্যমে আপনাদের জীবনে সাফল্য আনতে কিন্তু প্রস্তুত রণজিৎ শাস্ত্রী আদি। স্যার আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।